গোরস্থানের পাশের রাস্তা। সময়টা প্রায় বছর 10 আগের। তখনও আমাদের গ্রাম সুন্দরপুর এত শহুরে হয়ে ওঠেনি। রাত 9টা বাজলেই রাস্তাঘাট শুনশান হয়ে যেত। বিদ্যুতের আলো ছিল টিমটিমে, আর বেশিরভাগ বাড়িতেই জ্বলত হারিকেন। গ্রামের শেষ মাথায়, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেখানেই ছিল পুরনো গোরস্থান। আর গোরস্থানের ঠিক পাশ দিয়েই চলে গেছে মেঠো পথ, যা গিয়ে মিশেছে নদীর ধারে। সেই মেঠো পথের পাশেই ছিল একটা ভাঙা কালভার্ট, আর তার পাশেই গজিয়ে উঠেছিল মস্ত এক বাবলা গাছের ঝোপ। ওই জায়গাটা নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল, বিশেষ করে রাতের বেলায়। এক রাতে প্রায় 11টা কি 11:30 হবে, গ্রামেরই জহির কাকা তার রিকশা নিয়ে ফিরছিলেন। তিনি সেদিন পাশের গ্রাম থেকে একজন যাত্রী নিয়ে আসছিলেন। যাত্রীটির নাম ছিল কামাল সাহেব, শহরের একজন ব্যবসায়ী, যিনি গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। জহির কাকা আর কামাল সাহেব দুজনেই চুপচাপ রিকশায় যাচ্ছিলেন। চাঁদের আবছা আলোয় চারপাশটা রহস্যময় দেখাচ্ছিল। তারা যখন গোরস্থানের পাশের সেই কালভার্টের কাছাকাছি এলেন, হঠাৎ কামাল সাহেব একটা সাদা মতো কিছু দেখতে পেলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো কাপড় পড়ে আছে, কিন্তু যত কাছে গেলেন তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। কালভার্টের ওপরে সাদা কাপড়ে মোড়া একটা দেহ শুয়ে আছে। জহির কাকা রিকশা থামালেন। হে কি কাণ্ড! ফিসফিস করে বললেন কামাল সাহেব, এত রাতে এখানে লাশ কোত্থেকে এলো? জহির কাকা ভয়ে জড়সড় হয়ে গেলেন। বাবা গো, আমি জীবনে এমন কিছু দেখিনি। কামাল সাহেব সাহসী লোক ছিলেন। তিনি বললেন, চলো জহির কাকা, আমরা একটু দেখি, হয়তো কেউ বিপদে ফেলে গেছে। মানুষটা মরে পড়ে আছে, এভাবে ফেলে রাখা ঠিক হবে না, আমাদের দাফনের ব্যবস্থা করা উচিত। কিন্তু জহির কাকা রাজি হলেন না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। না সাহেব, আমার দ্বারা হবে না, আপনি আমাকে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই, এসব লাশ নিয়ে আমি কোথাও যাব না। কামাল সাহেব জহির কাকাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তুমি বরং আরও 100 টাকা বেশি নাও। টাকার লোভে জহির কাকার ভয়টা একটু কমল। তিনি মাথা নেড়ে রাজি হলেন, তবে একটা শর্ত দিলেন। ঠিক আছে সাহেব, আমি রাজি, কিন্তু লাশটা আপনাকে একাই তুলতে হবে। কামাল সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তাই হবে। রিকশা থেকে নেমে দুজনে লাশের কাছে গেলেন। সাদা কাপড়ে ঢাকা দেহটা যেন কালভার্টের অপরে স্থির হয়ে শুয়ে আছে। কামাল সাহেব লাশের মুখের অপর থেকে কাপড়টা সরালেন। যা দেখলেন তাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। লাশের চোখ দুটো খোলা, স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, ঠিক যেন মরা মানুষের চোখ, প্রাণহীন কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। কামাল সাহেব একটু ভয় পেলেও নিজেকে সামলে নিলেন। এরপর তিনি লাশের গায়ের কাপড় আরও কিছুটা সরালেন, আর যা দেখলেন তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। লাশের শরীরের লোমগুলো অস্বাভাবিকভাবে বড় বড়, মোটা আর খসখসে। কোনো মানুষের লোম এমন হতে পারে না, ঠিক যেন ভেড়ার লোমের মতো ঘন আর অমসৃণ। কামাল সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একটা বিকট চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে কালভার্টের পাশেই ধপ করে পড়ে গেলেন। জহির কাকা ততক্ষণে ভয়ে দৌড়েছেন। কামাল সাহেবের চিৎকার শুনে তিনি প্রাণপণে রিকশা ফেলে ছুটতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে তিনি গ্রামের প্রবেশপথের এক বাড়ির সামনে গিয়ে ধপাস করে পড়ে গেলেন। বাড়ির লোকেরা তার চিৎকার শুনে বেরিয়ে এলেন। জহির কাকা কেঁপে কেঁপে অস্ফুটে যা বললেন তাতে সবাই স্তম্ভিত হয়ে গেল। গ্রামের সাহসী কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে টর্চ জেলে জহির কাকাকে সাথে করে সেই কালভার্টের দিকে রওনা দিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে সবাই হতবাক।
কালভার্টের উপর কোনো লাশ নেই, বাবলা গাছের ঝোপের পাশেও কিছু নেই, আর কামাল সাহেবকেও কোথাও খুঁজে পাওয়া গেল না। পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু লাশের বা কামাল সাহেবের কোনো চিহ্নই মিলল না। সকালে যখন সূর্যের আলো ফুটে উঠল, তখন গ্রামের কয়েকজন ছেলে ওই কালভার্টে মিচে নদীর ধারে গেল মাছ ধরতে, আর সেখানেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। কালভার্টের নিচেই কাদার মধ্যে অর্ধেক পোঁতা অবস্থায় পড়ে আছে কামাল সাহেবের নিথর দেহ। তার চোখ দুটো তখনও খোলা, স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে, কিন্তু লাশের শরীরে সেই ভেড়ার মতো লোমগুলো আর ছিল না। কেউ কোনো দিন এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। সেই দিনের পর থেকে গোরস্থানের পাশে সেই রাস্তাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল গ্রামের মানুষের কাছে।